সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিএ কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের দর্শনের পেজ নাম্বার এসি 185 পেজের যে লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। 3 এর অথবা নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো ও কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো। 1. কেবলমাত্র স্নাতকরাই এই পদের যোগ্য। দেখো এখানে কেবলমাত্র আছে, তাহলে আমরা জানি যদি কোনো বাক্যে কেবলমাত্র থাকে তাহলে এ বচন হবে, আর এ বচন করার সময় বাক্যের উদ্দেশ্য পদ ও বিধেয় পদ স্থান পরিবর্তন করবে। তাহলে এলেপ করে লিখব এ বচন দিয়ে সকল এ পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক। উদ্দেশ্য ব্যাপ্য আর বিধেয় অব্যাপ্য। 2. সব বিশোধন নয়। দেখো সব আছে, তাহলে সব থাকলে এ অথবা ও বচন হয়। সদার্থক হলে এ বচন আর নঙর্থক হলে ও বচন। যেহেতু নঙর্থক আছে ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো সাপ নয় বিষধর। উদ্দেশ্য অব্যাপ্য আর বিধেয় ব্যাপ্য। 3 দাগ কেউই কাজটি করতে পারেনি। দেখো কেউই আর নয় আছে, তাহলে এই বচন হবে। এলেপ করে এই বচন দিয়ে লিখব। দেখো এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি, কেউ মানে কি ব্যক্তি, তাহলে কোনো ব্যক্তি নয় কাজটি করতে সক্ষম। উদ্দেশ্য ব্যাপ্য আর বিধেয় ব্যাপ্য। 4. দার্শনিক ব্যতীত কেউ জ্ঞানী নয়। দেখো এখানে ব্যতীত আছে আর নয় আছে, তাহলে আমরা জানি ব্যতীত আর নয় থাকলে কেবলমাত্র নিয়ম হয়ে যাবে, তাহলে এ বচন হবে আর উদ্দেশ্য বোধ চেঞ্জ হবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল। দেখো উদ্দেশ্য হচ্ছে দার্শনিক আর বিধেয় জ্ঞানী, তাহলে চেঞ্জ হবে, তাহলে সকল জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক। উদ্দেশ্য ব্যাপ্য আর বিধেয় অব্যাপ্য। বীর অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তর করো এবং আবর্তন ও বিবর্তন করো। 1 দাগ শিশুরা ছাড়া কেউ সরল নয়। দেখো ছাড়া আছে আর নয় আছে, তাহলে কেবলমাত্র নিয়ম হবে, এ বচন হবে আর উদ্দেশ্য চেঞ্জ হবে। তাহলে এলেপ করে এই বচন দিয়ে লিখব সকল। দেখো উদ্দেশ্য শিশু আর বিধেয় হচ্ছে সরল, তাহলে যখন বচন করব তখন স্থান পরিবর্তন করবে, তাহলে সকল সরল বাচ্চা হয়
শিশু। দেখো পাশে কিছু লিখব না, কারণ এই বচনটাকে একবার আবর্তন করব, আবার বচনটাকে বিবর্তন করব। তাহলে প্রথমে আবর্তন করব, তাহলে এ থাকলে আবর্তন করলে আই বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আই বচন দিয়ে লিখব কোনো কোনো। আবর্তনে কী হবে? উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করে। তাহলে কোনো কোনো শিশু হয় সরল বাচ্চা। পাশে লিখব আবর্তিত। এবার বচনটাকে বিবর্তন করব। তাহলে বচন আছে এ বচন, বিবর্তন করলে ই বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখব। দেখো বিবর্তনের উদ্দেশ্য এক হয়, তাহলে কোনো সরল বাচ্চা। দেখো গুণের পরিবর্তন হবে, তাহলে নয় হবে, আর বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অ শিশু। পাশে লিখব বিবর্তিত। 2 মানুষ কদাচিৎ সুখী। দেখো কদাচিৎ আছে, ব্যতিক্রম নিয়ম। সদার্থক হলে ও বচন আর নঙার্থক হলে আই বচন। যেহেতু সদার্থক হচ্ছে ও বচন হবে, তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো মানুষ নয় সুখী। তাহলে প্রথমে আবর্তন করব। আমরা জানি ও বচনে আবর্তন সম্ভব নয়, তাহলে অতএব চিহ্ন দিয়ে লিখব ও বচনের আবর্তন সম্ভব নয়। এবার বিবর্তন করব, তাহলে ও থাকলে বিবর্তন করলে আই বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আই বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো উদ্দেশ্য এক হবে, তাহলে মানুষ। গুণের পরিবর্তন হবে, নয় থাকলে কি হয়, আর বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অসুখী। পাশে লিখব বিবর্তিত। 3 নিরামিষাশী বাঘ নেই। দেখো নেই আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো। দেখো উদ্দেশ্য হচ্ছে বাঘ, তাহলে কোনো বাঘ নয় নিরামিষাশী। দেখো প্রথমে আবর্তন করব, তাহলে আবর্তন করলে ই থাকলে ই বচন হবে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো। চেঞ্জ হবে, নিরামিষাশী প্রাণী নয় বাঘ। পাশে লিখব আবর্তিত। এবার বচনটাকে বিবর্তন করব, তাহলে ই থাকলে বিবর্তন করলে এ বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে এই বচন দিয়ে লিখব সকল বাঘ হয় অনিরামিষাশী। অনিরামিষাশী। পাশে লিখব বিবর্তিত। 4 দেখ মানুষ সাধারণত সত্যনিষ্ঠ। দেখো সাধারণত আছে, তাহলে বচন করলে আই বচন হবে। এলেপ করে আই বচন দিয়ে লিখব কোনো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ। তাহলে প্রথমে আবর্তন করব, তাহলে আই থাকলে আই বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আই বচন দিয়ে লিখব কোনো কোনো। চেঞ্জ হবে, উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করবে, তাহলে সত্যনিষ্ঠ ব্যক্তি হয় মানুষ। পাশে লিখব আবর্তিত।
এবার বচনটাকে বিবর্তন করব, তাহলে আই থাকলে ও বচন হবে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ও বচন হবে বিবর্তনে, তাহলে বিবর্তনের উদ্দেশ্য এক হবে, তাহলে কোনো উদ্দেশ্য পদ এক মানুষ, গুণের পরিবর্তন হবে নয়, আর বিধেয় পদের আগে অ বসবে, তাহলে সত্যনিষ্ঠ। পাশে লিখব বিবর্তিত। সিদাক নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো। 1. কেবলমাত্র সত্যবাদীরা সৎ এবং সত্যবাদীরা শ্রদ্ধার যোগ্য, সুতরাং শ্রদ্ধার যোগ্য সব ব্যক্তি সৎ। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? সুতরাং পরের বাক্য শ্রদ্ধার যোগ্য সব ব্যক্তি সৎ। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে কী বচন হবে? এ বচন হবে। সকল শ্রদ্ধার যোগ্য ব্যক্তি হয় সৎ ব্যক্তি। দেখো এখান থেকে আমরা দুটো পদ পেলাম, একটা হলাম পক্ষপদ শ্রদ্ধার যোগ্য, যাকে আমরা এস দ্বারা চিহ্নিত করব, আর পেলাম সাধ্যপদ সৎ ব্যক্তি, যাকে পি দ্বারা চিহ্নিত করব। এবার খুঁজব এই শ্রদ্ধার যোগ্য ব্যক্তি আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্য অপদান আশ্রয় বাক্য হবে। কোথায় আছে? সত্যবাদীরা শ্রদ্ধার যোগ্য, তাহলে অপদান আশ্রয় বাক্য এটা হবে, এ বচন হবে। তাহলে সকল সত্যবাদী হয় শ্রদ্ধার যোগ্য ব্যক্তি। দেখো বাকি আছে কেবলমাত্র সত্যবাদীরা সৎ, তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য হবে, আর এ বচন হবে উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী। তাহলে এবার কাজ চিহ্নিত করা। শ্রদ্ধার যোগ্য ব্যক্তি হচ্ছে পক্ষপদ এস, সৎ ব্যক্তি সাধ্যপদ পি, আর সত্যবাদী হেতুপদ এম, সত্যবাদী হেতুপদ এম। তাহলে সাজানো হয়ে গেল, চিহ্নিত করা হয়ে গেল। এবার আমরা পরপর নিয়মগুলো অনুসরণ করব। তাহলে প্রথম নিয়ম দেখব, দুটি আশ্রয় বাক্য নঅর্থক বচন হবে না। দেখো নঅর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো, 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে M1 M2 S1 S2 P1 P2 হতো। 4 নম্বর নিয়ম দেখো, হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। উদ্দেশ্য ব্যাপ্য অব্যাপ্য, এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। তাহলে হেতুপদ কি? দেখো সত্যবাদী, দেখো অপদান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, দেখো নিয়ম মানিনি। নিয়ম কী ছিল? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু এখানে হয়েছে, তাহলে এটা অবৈধ আর পক্ষদোষ। তাহলে এবার আমাদের মূর্তি আর সংস্থান আঁকতে হবে। তাহলে আমরা মূর্তি লিখব, মূর্তি বলে পয়েন্ট করে লিখব। মূর্তি কোনগুলো? এই যে পরপর যে বচনগুলো এগুলো হচ্ছে মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয় প্রথমে পি আর এম ছিল, তাহলে আমরা এখানে পি আর এম লিখব। অপ্রধান আশ্রয় বাক্যে এম এস, এম আর এস আমরা এম এম এ যোগ করব। কোন সংস্থান? এটা হচ্ছে চতুর্থ সংস্থান, চতুর্থ সংস্থান।
তাহলে দোষ বলে পয়েন্ট। তাহলে কী দোষ? অবৈধ পক্ষ দোষ। তাহলে তোমরা ব্যাখ্যা পয়েন্ট করে এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ পক্ষদোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এই নিয়ম মানা হয়নি, কেননা পক্ষপদ শ্রদ্ধাযোগ্য ব্যক্তি অপধানাশ্রয় বাক্যের এ বচনের বিধ স্থান থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু এই পদটি সিদ্ধান্তের এ বচনের উদ্দেশ্য স্থান থাকায় ব্যাপ্য হয়েছে, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এটুকুনি ব্যাখ্যা সমেত লিখতে পারলে তোমরা 4-এ 4 পাবে। 2, সে নিশ্চয় কাপুরুষ, কেননা সে অসৎ এবং সব কাপুরুষই অসৎ। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? কেননার আগের বাক্য, সে নিশ্চয় কাপুরুষ। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে কী বচন হবে? সে নিশ্চয় কাপুরুষ, এ বচন। সে হয় কাপুরুষ। দেখো এখান থেকে আমরা দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম সে এস, আর সাধ্যপদ পেলাম কাপুরুষ, যাকে পি দ্বারা চিহ্নিত করব। এবার খুঁজব সে আর কোন বাক্যে আছে। তাহলে সেই বাক্যটা কি হবে? অপধান আশ্রয় বাক্য হবে। তাহলে সে অসৎ, এটা অপধান আশ্রয় বাক্য হবে। কী বচন হবে? এ বচন হবে। তাহলে এলেপ করে এ বচন লিখব, সে হয় অসৎ। দেখো বাকি আছে সব কাপুরুষই অসৎ, তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য হবে। কী বচন হবে? এ বচন। সকল কাপুরুষ হয় অসৎ। তাহলে এবার কাজ চিহ্নিত করা। সে পক্ষপদ এস, কাপুরুষ সাধ্যপদ পি, অসৎ অসৎ হেতুপদ এম। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। তাহলে 1 নম্বর নিয়ম দেখব, দুটি আশ্রয় বাক্য নঅর্থক বচন হবে না। দেখো নঅর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখব যে 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে M1 M2 P1 P2 S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখব, হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য, এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য। তাহলে হেতুপদ কি? দেখো অসৎ। দেখো প্রধান আর অপ্রধান আশ্রয় বাক্যে একবারও ব্যাপ্য হয়নি, তাহলে এটা অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষ। তাহলে আমরা মূর্তি আর সংস্থান আঁকবো। তাহলে মূর্তি বলে পয়েন্ট করে আমরা লিখব, মূর্তি হবে, পরপর বচনগুলো আমরা লিখে দেবো। এটা হচ্ছে মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রথমে আছে পি এম, তাহলে আমরা পি লিখবো আর এখানে এম লিখবো। অপ্রধান আশ্রয় বাক্য আছে এস এম, এস আর এম, আমরা এম এম এ যোগ করব। কোন সংস্থান এটা? এটা দ্বিতীয় সংস্থান, দ্বিতীয় সংস্থান। তাহলে দোষ অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি, কেননা হেতুপদ অসৎ প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের
এ বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এইভাবে ব্যাখ্যা সমেত লিখতে পারলে তোমরা 4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।